হাই, আমি সৈকত। তোমরা জানো যে আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো থাকে সেগুলো নিয়ে তোমাদের সামনে আসে। মাঝে আমাদের বিভিন্ন ছুটির জন্য, পুজোর জন্য কয়েকটা ক্লাস মিস ছিল। এরপরের থেকে আর কোনোদিন ক্লাস আমরা মিস করবো না, সেইটাই করব। তো চলো দেখে নিই আজকে আমাদের কন্টেন্টে কি আছে। ঠিক আছে, কেমন? চলো চলো চলে যাই প্রথম স্লাইডে আমাদের আছে, বলছে শিরিষ চন্দ্র অ্যাপয়েন্টেড অ্যাজ ডেপুটি গভর্নর অফ আরবিআই। বেশ, তাহলে কি বলছে এখানে? বলছে শিরিষ চন্দ্র একজন ভদ্রলোক, তিনি কোথাকার না আরবিআই এর ডেপুটি গভর্নর হিসাবে নাকি নতুন নিযুক্ত হয়েছেন। তাহলে দেখি চলো কি বলছে ডিটেলসে। বলছে দ্য অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট ACC headed by the Prime Minister of India has approved the appointment of Shirish Chandra Murmu as the next Deputy Governor of Reserve Bank of India. বলছে শিরিষ চন্দ্র মুর্মু as the next Deputy Governor of Reserve Bank of India। তার মানে রিজার্ভ ব্যাংক, আমাদের আশপাশে আমরা যা ব্যাংক দেখি সেই সব ব্যাংকগুলোকে রেগুলেট করে কে? আরবিআই। আমরা জানি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো সেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর, নতুন ডেপুটি গভর্নর পদে নিযুক্ত হলেন কে? শিরিষ চন্দ্র মুর্মু স্যার। এবং সেই শিরিষ চন্দ্র মুর্মু স্যারকে নতুন ডেপুটি গভর্নর পদে নিয়োগ করা হলো, যেখানে কিনা আমাদের প্রাইম মিনিস্টারের সম্মতিতেই বিষয়টা হয়েছে, সেটাই এখানে বলছে। দেখো এর পরের লাইনটা ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবে। ফরে 3-year টার্ম, তার মানে এই যে নতুন ভদ্রলোক আসলেন শিরিষ চন্দ্র মুর্মু স্যার, ইনি সারা জীবনের জন্য এসছেন এমনটা নিশ্চয়ই নয়। এনার টাইম কাল, এনার টাইম স্প্যান, এটা ক বছরের জন্য? দেখো স্পষ্ট লেখা আছে 3 বছরের জন্য। বলছে হিজ অ্যাপয়েন্টমেন্ট উইল টেক এফেক্ট ফ্রম October 9, 2025 ফলোইং দ্য রিটায়ারমেন্ট অফ এম রাজেশ্বর। এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে শিরিষ মুর্মু তিনি কাকে রিপ্লেস করলেন? তিনি রিপ্লেস করলেন না, এনার আগে যিনি ছিলেন, কে ছিলেন? এম রাজেশ্বর রাও। তাহলে এম রাজেশ্বর রাওকে রিপ্লেস করে কে এসছে? শিরিষ চন্দ্র মুর্মু। ওকে, তাহলে আমাদের প্রথম স্লাইডে এই খবরটা ছিল। চলে আসি নেক্সট স্লাইডে। চলো নেক্সট স্লাইডে কি আছে? নেক্সট স্লাইডে বলছে সাউথ কোরিয়া অ্যাপয়েন্টস ফর্মার FM Kang as first female ambassador to US। প্রত্যেকটি দেশই চায় তার অন্যান্য দেশে তার প্রতিনিধি প্রেরণ করতে, তাকে আমরা অ্যাম্বাসাডার বলি। এখানে এই খবরটা আমাদের ইন্ডিয়ার জন্য নয়, তাহলে কার জন্য? সাউথ কোরিয়ার জন্য। বলছে ফরমার ফরেন মিনিস্টার ক্যাং কিউ has been officially appointed as South Korea's first female envoy to Washington। তার মানে আমাদের একজন ম্যাডাম যার নাম ক্যাং কিউ, তিনি কে ছিলেন? তিনি সাউথ কোরিয়ার কি ছিলেন? ফরমার ফরেন মিনিস্টার। তাকে নতুন ফিমেল অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করা হয়েছে। তাহলে যদি প্রশ্ন করে যে এই যে দেশটার কথা বলা হচ্ছে সেই দেশের প্রথম ফিমেল অ্যাম্বাসাডার কে ছিল, তাহলেও কিন্তু এই মহিলার নামই আসবে, ক্যাং কিউ। ঠিক আছে, চলো এই একটা নিউজ ছিল। আমরা চলে আসি নেক্সট স্লাইডে। আমাদের কি আছে? বলছে হোয়াটস হ্যাপেনিং ইন লাদাখ। আমরা জানি এই খবরটা নিয়ে আমরা মোটামুটি কয়েকদিন ধরে শুনছি যে লাদাখ রিসেন্টলি অশান্ত হয়ে গেছে এবং সেখানে কিছু ঘটনার জন্য। আচ্ছা, কি ঘটনার জন্য একটু দেখি কি বলছে। বলছে ইন লেট সেপ্টেম্বর 2025 protest broke out in Ladakh, India's northern border region. People demanding, এই জায়গাটা ইম্পর্টেন্ট প্লিজ, এই জায়গাটা ভালো করে একটু আমরা সবাই মিলে পড়ি। বলছে পিপল ডিমান্ডিং দ্য রিস্টোরেশন অফ লাদাখ স্টেটহুড। লাদাখকে রাজ্যের মর্যাদা দিতে হবে, এই দাবিতে পিউপিলরা, ওখানকার যারা লোকজনরা, তারা বিদ্রোহ করছে। সেই জন্য লাদাখ এখন অশান্ত। বেশ, বলছে which has been removed in 2019। তার মানে 2019, 2017, 18, 19 এই সময় অবধি এই অঞ্চলটাকে স্টেটের মর্যাদা দেয়া হচ্ছিল, কিন্তু তারপরে এই অঞ্চলটাকে আর রাজ্যের মর্যাদা দেয়া হয়নি। তার প্রতিবাদে ওখানকার লোকজনরা কি করছে বলো? বিদ্রোহ করছে। বেশ, তাহলে বলছে the protest turned violent
and four pupil including an army veteran died. বলছে অলরেডি 4 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছিলেন আর্মি থেকে বিলং করতেন, তাদের মৃত্যু হয়েছে। ইম্পোজড কারফিউজ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, সেখানে এখন সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে। তার মানে আমাদের যে অঞ্চল, আমাদের উত্তর ভারতের একটা অঞ্চল, আমাদের খুব প্রিয় অঞ্চল লাদাখ, সেই লাদাখ এর অবস্থা এখন একটু খারাপ। সেখানে একটু এখন রাজ্যের স্বীকৃতি পাওয়া নিয়ে বিদ্রোহ চলছে, সেটাই আমরা এই স্লাইড থেকে দেখতে পেলাম, তাই তো? চলো নেক্সট স্লাইডে চলে আসি। দেখো নেক্সট স্লাইডে কি বলছে, ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ 2025 উইথ 22 মেডেলস। তার মানে ইন্ডিয়া কোথাও একটা খেলাধুলায় অংশগ্রহণ করে 22টা মতো মেডেল পেয়েছে। দেখা যাক কোথায়। বলছে ইন্ডিয়া এন্ডেড ইটস ক্যাম্পেইন এট দ্য ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 in New Delhi with a total of 22 medals. তাহলে ইন্ডিয়া কোথায়? বলছে ইন্ডিয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ, যেটা কিনা নিউ দিল্লিতে অর্গানাইজ হয়েছিল, সেখানে ইন্ডিয়া 22টা মেডেল পেয়েছে, যার মধ্যে 6টা গোল্ড, 9টা সিলভার, 7টা ব্রোঞ্জ ইত্যাদি ইত্যাদি ছিল। ঠিক আছে? দ্য ইভেন্ট টুক প্লেস অ্যাট জওহরলাল নেহেরু স্টেডিয়াম and featured top para athletes from around the world. এই ইভেন্টটা কোথায় হয়েছিল? এই ইভেন্টটা হয়েছিল জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যেটা কোথায়? যেটা অবশ্যই কিনা নিউ দিল্লিতে। ঠিক আছে, চলো আর কিছু বলছে এখানে কিছু যারা মেডেল পেয়েছে তাদের সম্পর্কে বলা হচ্ছে যে সিমরান শর্মা ওন সিলভার। সিমরান শর্মা বলে একজন কৃতি, তিনি সিলভার পেয়েছেন। প্রীতি পালও একজন পেয়েছেন, সিলভার পেয়েছেন। নবদীপ সিংও পেয়েছেন এবং সন্দীপ বলে একজন, সেও কিন্তু এখানে ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। ঠিক আছে, তো এই খবরটাও কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বেশ, আমরা তাহলে দেখি নেক্সট স্লাইডে কি আছে। নেক্সট স্লাইডে বলছে ইনঅগুরেশন অফ নবি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট NMIA। ওকে, খবরে কি আছে একটু পরে জানছি, তার আগে চলো একটা ফুল ফর্ম জেনে নিই। ফুল ফর্মটা কার বলো? NMIA। NMIA এর ফুল ফর্ম কি? নবি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার খবরটা পড়ি কি বলছে, চলো। বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইজ সেট টু ইনঅগুরেট ফেজ 1 অফ দ্য নবি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিউরিং হিজ 2-day ভিজিট টু মহারাষ্ট্র। ওকে, তাহলে এই প্রথম লাইন থেকে আমরা কি দেখতে পেলাম? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি মহারাষ্ট্রের 2 দিনের সফরে গেছিলেন এবং তার সূত্র ধরে তিনি কি করেছেন? একটা নতুন এয়ারপোর্টের উদ্বোধন করেছেন, যার নাম কি? নভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বলছে বিল্ট অ্যাট কস্ট অফ 19,650 crore, NMIA is India's largest greenfield airport project developed under the public-private partnership PPP model। বেশ, তার মানে বলছে এই যে এয়ারপোর্টটা তৈরি হলো, এই এয়ারপোর্টটা তৈরির জন্য সরকারের ফেজ 1 টুকু কমপ্লিট করতে সরকারের কত টাকা খরচা হলো? দেখো লেখা আছে 19,650 কোটি টাকা। হিউজ অ্যামাউন্ট দিয়ে সরকার ভারতের ইনফ্রাস্ট্রাকচারকে গ্রো করানোর জন্য এখানে চেষ্টা করছে। খুব ভালো একটা উদ্যোগ, কোনো সমস্যা নেই। বলছে দ্য এয়ারপোর্ট উইল ফাংশন অ্যাজ দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফর দ্য মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ওয়ার্কিং ইন কোঅর্ডিনেশন উইথ দ্য ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তার মানে বলছে মহারাষ্ট্রে বা মুম্বাইয়ে আর একটা এয়ারপোর্ট অলরেডি ছিল, তার কি নাম? ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটার সাথে দ্বিতীয় নম্বর রূপে যুক্ত হলো আমাদের এই NMIA নামক এয়ারপোর্টটা। নতুন একজন সদস্য বলতে পারি আমরা। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কিছু না, এর উদ্দেশ্য বলছে রিডিউস কনজেশন অ্যান্ড এনহ্যান্স মুম্বাইস পজিশন অ্যাজ গ্লোবাল মাল্টি এয়ারপোর্ট হাব। মুম্বাই একটা এত বড় জায়গা, সেখানে একটা মাত্র এয়ারপোর্টে হয়তো বিষয়টা ঘিঞ্জি হয়ে যাচ্ছিল, একটা মাত্র এয়ারপোর্টের পক্ষ থেকে পুরো লোকজনদের সার্ভিস দেওয়া হয়তো সমস্যা হচ্ছিল, সেই জন্য আর একটাকে প্রতিস্থাপন করা হলো, যাতে ফার্স্টের যে এয়ারপোর্টটা ছিল ছত্রপতি শিবাজি নাম দিয়ে যে এয়ারপোর্টটা, তার উপর চাপটা কমানো যায়। ঠিক আছে, চলো তাহলে এই ছিল আমাদের নেক্সট খবর। নেক্সট স্লাইডে চলে যাই।
নেক্সট স্লাইডে বলছে, এই খবরটাও বেশ ভালো খবর, আমাদের এই খবরগুলো শুনলে বেশ ভালোই লাগে। বলছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন টু বিকাম ইন্ডিয়াস ফার্স্ট 100% প্লাস্টিক রিসাইক্লেবল স্টেশন। আমরা জানি যে রেল স্টেশনে নির্দিষ্ট জায়গাতে আমাদের নোংরা আবর্জনা ফেলা উচিত, সেখানে অনেক রকম প্লাস্টিক জাত নোংরা আবর্জনা, খাবারের প্যাকেট, জলের বোতল, অমুকের প্যাকেট, অনেক কিছু প্যাকেট আমরা রেল স্টেশনে ফেলে আসি, সেখান থেকে কিন্তু কি হয় না, দূষণ হয়। তো গুয়াহাটি রেলওয়ে স্টেশন কি হয়েছে, বলছে ইন্ডিয়ার প্রথম 100% প্লাস্টিক রিসাইক্লেবল স্টেশন। 100% প্লাস্টিক রিসাইক্লেবল স্টেশন মানে সেখানে প্লাস্টিক যে বর্জ্যগুলো আছে সেখান থেকে সেই প্লাস্টিকগুলোকে রিসাইকেলের মাধ্যমে যাতে পরিবেশ দূষণ কমে তার চেষ্টা করা হবে, এবং সেই চেষ্টাটা প্রথম গুয়াহাটি স্টেশন মাধ্যমে করা হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে চলো একটু পড়ি কি বলছে। বলছে না, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে হ্যাজ ইনিশিয়েটেড multiple environmental sustainability measures under the Indian Railways Green Mission 2030, with Guwahati railway station set to become India's first fully plastic recyclable স্টেশন। তাহলে জাস্ট তোমাদের এই স্লাইড থেকে একটা কথা মাথায় রাখতে হবে যে গুয়াহাটি স্টেশন কি হয়েছে, ভারতবর্ষের প্রথম প্লাস্টিক রিসাইক্লেবল স্টেশন রূপে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি বলছে, নেক্সট স্লাইডে নোবেল প্রাইজ নিয়ে কিছু বলছে, নোবেল পুরস্কার নিয়ে কিছু বলছে। বলছে নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি 2025 অ্যাওয়ার্ডেড টু সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন অ্যান্ড ওমার ইয়াঘি। তার মানে কেমিস্ট্রিতে শুধু এইটুকু স্লাইড পড়ে, মানে স্লাইডের এইটুকু অংশ পড়ে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম তিনজন ব্যক্তি তারা এই বছর অর্থাৎ 2025 সালে কেমিস্ট্রিতে নোবেল পেয়েছে। ঠিক আছে, এবার চলো মেন নিউজে আসি। বলছে দ্য 2025 নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু সুসুমু কিটাগাওয়া অফ কিয়োটো ইউনিভার্সিটি, জাপান। ইনি হচ্ছেন 1 নাম্বার ব্যক্তি। 2 নাম্বার ব্যক্তিকে রিচার্ড রবসন, এ দেখো লেখা আছে রিচার্ড রবসন অফ দ্য ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, তাহলে ইনি হচ্ছেন 2 নাম্বার ব্যক্তি। আরেকজন বলছে ওমার এম ইয়াঘি অফ দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইনি হচ্ছেন 3 নাম্বার ব্যক্তি। এরা তিনজন 1, 2, 3 এই তিনজন 2025 সালে কেমিস্ট্রিতে, রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। এবং দেখো এই স্লাইডে এরা কোন ইউনিভার্সিটি থেকে বিলং করতেন, মানে কোন ইউনিভার্সিটি থেকে এরা কাজ করতেন সেটাও কিন্তু এখানে দেয়া আছে। বলছে এই তিনজন কি করেছে, ফর দেয়ার পায়োনিয়ারিং ওয়ার্ক ইন দ্য ডেভেলপমেন্ট অফ মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, এ নোভেল টাইপ অফ মলিকিউলার আর্কিটেকচার। অর্থাৎ তারা কিনা মলিকিউলার আর্কিটেকচার এর উপরে কাজ করে কিনা আমাদের এই প্রাইজটা পেয়েছেন। ঠিক আছে, তাহলে এই স্লাইডে এই 3টে লোকের নাম আমাদের জানতেই হবে অবশ্যই বিভিন্ন এক্সাম গুলোর জন্য। নেক্সট স্লাইডে চলে আসি, চলো নেক্সট স্লাইড কি বলছে। বলছে ইন্ডিয়া আনভেইলস $77 billion হাইড্রো প্ল্যান অ্যামিড চায়নাস আপস্ট্রিম ড্যাম কনস্ট্রাকশন। এটাও একটা ইন্ডিয়ার প্রযুক্তিগত কাঠামোগত উন্নতির একটা খবর। আমরা দেখছি যে আজকের স্লাইডে কিন্তু আমরা ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের মূলত কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা এখানে বেশি করে আজকের স্লাইডে পাচ্ছি। তো এখানে কি পেলাম, বলছে যে ইন্ডিয়া আনভিলস $77 billion হাইড্রো প্ল্যান, এটা ইন্ডিয়া তৈরি করেছে। বলছে দেখি তাহলে কি আছে এখানে। বলছে ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্সড এ 6.4 trillion rupees hydroelectric transmission plan to develop and transport over 76 gigawatt of hydroelectric power। আচ্ছা, হাইড্রোইলেকট্রিক পাওয়ারের বাংলা কি? হাইড্রোইলেকট্রিক পাওয়ারের বাংলা হচ্ছে জলবিদ্যুৎ। ঠিক আছে, চলো। তো ফ্রম দ্য ব্রহ্মপুত্র বেসিন বাই 2047, মানে ব্রহ্মপুত্র বেসিন, ব্রহ্মপুত্র উপত্যকা থেকে, ব্রহ্মপুত্র নদীর জল থেকে
জলবিদ্যুৎ উৎপাদন করার প্রযুক্তি বা জলবিদ্যুৎ উৎপাদন করার যে প্রকল্প সেটা এখানে সরকার লঞ্চ করেছে, আর তার কথাই এই স্লাইডে বলা হয়েছে। ঠিক আছে, আর কি বলছে? বলছে এমিং টু মিট গ্রোয়িং ডোমেস্টিক ইলেকট্রিসিটি ডিমান্ড। অবশ্যই আমাদের যত দিন যাচ্ছে বিদ্যুতের চাহিদা বাড়ছে না কমছে? একটা বাচ্চাও জানে বিদ্যুতের চাহিদা বাড়ছে। তাহলে যত বিদ্যুতের চাহিদা বাড়বে তত সরকারকে আরো এরকম প্রকল্পের মাধ্যমে নতুন বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি খুঁজতে তো অবশ্যই হবে, এবং সরকার এখানে দেখো তাই করছে। অবশ্যই খুব ভালো উদ্যোগ। বলছে দ্য প্ল্যান ওয়াজ রিলিজড বাই দ্য সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, সিইএ। তাহলে তোমাকে ধরো প্রশ্ন বললো দ্য ফুল ফর্ম অফ সিইএ কি হবে? দেখো এখানে লেখা আছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, যারা এই প্ল্যানটাকে পাস করেছে, এই প্ল্যানটাকে পাবলিশ করেছে, এবং এই প্ল্যানটা অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা একটা অনুমোদিত প্ল্যান। ওকে, নেক্সট। তো এটাই আমাদের আজকে লাস্ট স্লাইড ছিল। চলো তাহলে তোমরা জানো যে সিএস এর পক্ষ থেকে আমি সৈকত মিত্র সপ্তাহে তোমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ নিউজের আপডেট নিয়ে আসি, এবং আজও সেই মতো তাই এসেছিলাম। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে আমাদের সবার দেখা হচ্ছে। সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সিএস এর পক্ষ থেকে। থ্যাংক ইউ।